ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1 নিয়ে, এবং আজকে কিন্তু আমরা করব বিল অফ এক্সচেঞ্জ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পার্ট 2। আজকের পার্টেও কিন্তু আমরা জার্নাল নিয়েই আলোচনা করব। নেক্সট পার্টে আমরা এমসিকিউতে যাব, কারণ দেখো জার্নাল ভালো করে না বুঝলে এমসিকিউ তোমরা কিন্তু বুঝতে পারবে না, সেই জন্য জার্নাল বোঝাটা কিন্তু খুব জরুরি। কোন বই থেকে আমরা অঙ্ক করব খুব ভালো করে দেখে নাও। এই যে দেদত্ত মুখার্জির যে বই রয়েছে সেই বই থেকেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। আর আগের ভিডিওতে আমি বিল অফ এক্সচেঞ্জের পুরো কনসেপ্ট এবং অঙ্ক বুঝিয়েছিলাম, সেটা তোমরা যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো। তার কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 এর ভিডিও, মানে পার্ট 2 এর অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আগে পার্ট 1 দেখো, তারপরে পার্ট 2 দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব জার্নালের অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো এবারে আমরা করব 13 দাগের অঙ্কটা, দেদত্ত মুখার্জির যে বই রয়েছে সেই বই থেকে, এবং এই অঙ্কটা একটু অন্য ধরনের। তো দেখো এইখানে দেখো কি বলে দিয়েছে, 1/1/2024 বাদল সোল্ড গুডস ফর ₹50,000 টু শিশির। শিশিরকে বিক্রি করেছে 50,000 টাকার গুডস। অন দ্য সেম ডে শিশির পেড 10,000 টাকা ইন ক্যাশ অ্যান্ড অ্যাকসেপ্টেড এ বিল ফর দ্য রিমেনিং অ্যামাউন্ট 3 মান্থস। তারপরে তাকে বলে দিয়েছে অন 4/2/2024 বাদল ডিসকাউন্টেড দ্য বিল অ্যাট 6% পার অ্যানাম অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ অনার্ড। এবারে বলেছে পাস দ্য জার্নাল এন্ট্রিজ, কি বলে দিয়েছে, পাস দ্য জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ বাদল। তাহলে দেখো আমরা বাদল বলে যে রয়েছে, মানে যে ড্রয়ার, তার ইন দ্য বুকস অফ শুধু বাদল আমরা করব, ইন দ্য বুকস অফ বাদল। তাহলে চলো আমরা না প্রথমে আগে দাগ কাটবো এরকম ভাবে। তোমরা জানোই তো কিরকম দাগ হবে, ঠিক আছে? এরকম যে দাগ হয় সেই দাগ আমরা কেটে নেব, ঠিক আছে? তো এইবারে খুব ভালো করে তোমরা দেখবে, জানোই তো কিভাবে দাগ কাটতে হয়। পরের অঙ্কগুলো থেকে আমি আর দাগ কাটবো না, জাস্ট জার্নাল করে দেবো, ঠিক আছে? তাহলে ডেবিট ক্রেডিট, এখানে তোমরা জানোই কি হয়, অ্যামাউন্ট, এখানেও হয় কি অ্যামাউন্ট। তারপরে এখানে দেখবে কি হয়, এখানে হয়, এখানে আরেকটা দেখবে দাগ হয়, এটাকে বলা হয় লেজার ফোলিও, মানে যাকে আমরা লিখবো কি LF, লেজার ফোলিও। তো তারপরে দেখবে এখানে কি হয়, ডেটের একটা দাগ হয় আলাদা করে। তো এই হলো আমাদের ডেট। তো এইবারে দেখো আমি এইখানে দেখবে কি লিখবো, পার্টিকুলার্স। তোমরা কিন্তু ছকটা দেখে নাও কিভাবে করতে হয়, কারণ এর পর থেকে কিন্তু আমি আর ছক করব না, ঠিক আছে? আচ্ছা, ইন দ্য বুকস অফ আমাদের কি বলেছে, বাদল, তাই তো? তাহলে আমরা দেখো এখানে এরকম ভাবে লিখে রাখবো, বুকস অফ ইন দ্য বুকস অফ বাদল, ইন দ্য বুকস অফ বাদল। এবারে বাদল কি করেছে, শিশির বলে একজনকে গুডস সেল করেছে, তাই তো? তো ভালো কথা, গুডস সেল করেছে। তো কত টাকার, 50,000 টাকার। তাহলে আমরা বাদলের অ্যাকাউন্ট করছি, বাদলের হিসাব করছি। তাহলে শিশিরকে যদি গুডস বিক্রি করে দেয়, তাহলে যদি ধারে বিক্রি করে তাহলে তার জার্নাল কি হবে, এখানে তো বলে দেয়নি যে ক্যাশে বিক্রি করেছে, বলেনি তো। তাহলে আমরা কি লিখবো, শিশির অ্যাকাউন্ট ডেবিট, শিশির অ্যাকাউন্ট ডেবিট, শিশির অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, এটাই হবে জার্নাল, তাই না? কত টাকার বিক্রি করেছে, 50,000 টাকার জিনিসপত্র বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু ন্যারেশনটা লিখে নেবে। আচ্ছা দেখো এখানে তারিখটা কত রয়েছে, 1/1/2024, 1/1/2024, ঠিক আছে? ভালো কথা। তোমরা ন্যারেশন কি লিখবে, ন্যারেশন লিখবে বিং গুডস সোল্ড টু শিশির, ঠিক আছে? বিং গুডস সোল্ড টু শিশির, এটাই হবে কিন্তু ন্যারেশন। আমি আর ন্যারেশন লিখছি না, কারণ দেখো
এই রকম ধরনের জার্নাল তো আর পরীক্ষায় আসবে না, আসবে তো এমসিকিউ। সেই জন্য তো এমসিকিউ করার জন্য এগুলো বোঝা খুব জরুরি। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, শিশির পেড 10,000 টাকা ক্যাশ ইন ক্যাশ অ্যান্ড অ্যাকসেপ্টেড এ বিল। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এই হলো যে 50,000 টাকার মালপত্র ধারে কিনেছে শিশির, 10,000 টাকা ক্যাশ দিচ্ছে আর বাকি 40,000 টাকা বিল দিচ্ছে। তাহলে তারিখ বলে দেয়নি, তাহলে আমরা এরমভাবে লিখবো যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ পাওয়া যাচ্ছে শিশিরের থেকে কত, 10,000, আর বাকি 40,000 টাকার কি দিচ্ছে, বিল। তাহলে আমি তো বাদল, আমার অ্যাকাউন্ট এখানে হচ্ছে, আমার নাম বাদল, তাহলে আমি 10,000 টাকা পাচ্ছি, 10,000 ডেবিট করলাম এবং একটা বিল পাচ্ছি, তাহলে বিল তো সম্পত্তি। ঠিক আছে, তাহলে বিল পাচ্ছি মানে রিসিভ করছি, তাহলে আমি কি লিখবো, বিং বিল রিসিভেবল অ্যাকাউন্ট, বিং বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, কত, 40,000। তাহলে আমাকে এই যে ক্যাশ বিল এইগুলো কে দিচ্ছে, কে দিচ্ছে, শিশির। শিশির এই সুবিধাগুলো আমাকে দিচ্ছে, তাহলে শিশির পার্সোনাল অ্যাকাউন্ট সুবিধা দিচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে যে সুবিধা দেয় সে ক্রেডিট হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, টু শিশির, শিশির অ্যাকাউন্ট। ঠিক আছে, আর পার্সোনাল অ্যাকাউন্টে যে সুবিধা গ্রহণ করে সে কি হয়, ডেবিট হয়। যেমন দেখো, আমি শিশিরকে প্রথমে কি করেছিলাম, 50,000 টাকার মালপত্র ধারে দিয়েছিলাম, তাই তো, আমার নাম বাদল, আমি শিশিরকে 50,000 টাকার মালপত্র ধারে দিলাম। তাহলে সুবিধা কে গ্রহণ করলো, ধারে মাল পেলো কে, ধারে গুডস পেলো শিশির, সুবিধা গ্রহণ করলো, সেই জন্য ডেবিট হয়েছিল, তাই না? বোঝা গেল? তাহলে শিশির আমাকে 50,000 টাকার সুবিধা দিচ্ছে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তারপরের যে জার্নালটা। তোমরা ন্যারেশন লিখতে চাইলে লিখবে, বিং ক্যাশ অ্যান্ড বিল রিসিভড ফ্রম শিশির। ঠিক আছে, বিং ক্যাশ অ্যান্ড বিল রিসিভড ফ্রম শিশির। ঠিক আছে, চলো এইবারে নেক্সট যেটা, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আর নতুন একটা জিনিস। দেখো বলে দিয়েছে অন 4/2/24 বাদল, আচ্ছা এই যে বিলটা দেওয়া হয়েছে, এই যে বিলটা বাদলকে দিয়েছে মানে আমাকে দিয়েছে, কে দিয়েছে, শিশির বলে যে রয়েছে সে দিয়েছে। ক মাসের জন্য দিয়েছে, ক মাসের জন্য দিয়েছে, 3 মাসের জন্য। মানে 3 মাসের জন্য মানে কি, আমি ব্যাংকে কবে যাব বিলটা ভাঙাতে, 3 মাস। তাহলে দেখো আমি এর নিচে দেখো লিখছি 3 বলে, তার মানে 1 আর 3 যোগ করলে কত হবে তোমার, 4/1/24, তাই তো। আবার তার সঙ্গে বলেছি আবার 3 যোগ করবে, 3 যোগ করবে, যোগ করলে কত হবে তোমার, 4/4/2024। এই তারিখে আমায় কি বিল ভাঙাতে যেতে হবে, এই তারিখে আমায় ব্যাংকে যেতে হবে বিলটা ভাঙাতে। কিন্তু এই তারিখ আসার আগেই আমি ব্যাংকে চলে গেছি, দেখবে কবে আমি ব্যাংকে গেছি, 4/2/2024। তাহলে আমি যদি ম্যাচিউরিটির আগে, টাইমের আগে বিলের টাকা তুলতে যাই, তাহলে কিন্তু ব্যাংক থেকে একটা চার্জেস কেটে নেবে। আমি কিন্তু সেক্ষেত্রে পুরো এই 40,000 টাকা পাবো না, তখন কিন্তু আমি পুরো 40,000 পাবো না, সেক্ষেত্রে 40,000-এর থেকে একটু কম পাবো, যেহেতু আমি ম্যাচিউরিটির আগে টাকা তুলতে গেছি। বোঝা গেল? তাহলে আমার কত টাকা কেটে নেবে দেখো বলেই এখানে দিয়েছে, বাদল ডিসকাউন্টেড দ্য বিল অ্যাট 6% পার অ্যানাম। ঠিক আছে, তাহলে 6% পার অ্যানাম, বছরে 6%। বোঝা গেল, বছরে 6%। তাহলে আমরা দেখো, প্রথমত আমি পুরো টাকা পাচ্ছি না, তার মানে আমি ব্যাংকে, আমার ব্যাংক, আমি কবে ভাঙাতে গেছি বিলটা, দেখো খুব ভালো করে দেখবে, 4/4/2024 ভাঙানোর কথা, কিন্তু আমি ভাঙাতে যাচ্ছি কবে, আমি ভাঙাতে যাচ্ছি কবে, তারিখটা খুব ইম্পর্টেন্ট, বইয়ে দেখো বলে দিয়েছে 4/2/24। 4/4 যাওয়া উচিত ছিল, আমি চলে গেছি 4/2/24, তাই না? যাওয়া উচিত ছিল 4/4/2024, মানে
আমি ফেব্রুয়ারির 4 তারিখে চলে গেছি, যাওয়া উচিত ছিল এপ্রিলের 4 তারিখে, তাই তো? তাহলে আমি 2 মাস আগেই চলে গেছি। তাহলে 2 মাস আগের 2 মাসের একটা চার্জেস কেটে নেবে, ঠিক আছে? বোঝা গেল, 2 মাসের চার্জেস কেটে নেবে, কারণ আমি 2 মাস আগে টাকাটা তুলতে গেছি সেই জন্য। বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে কি করব, খুব ভালো করে দেখবে, জার্নালটা লিখবো। তাহলে আমাদের ব্যাংকে টাকা ঢুকবে, কিন্তু পুরো টাকা ঢুকবে না। তাহলে আমার ব্যাংকে যদি টাকা ঢোকে, তাহলে আমরা এই জার্নাল কি করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু পুরো টাকা তো ঢুকবে না। কত টাকা ঢুকবে? 40,000-এর 6% কেটে নেবে। দেখো আমি এখানে হিসাবটা করি, খুব ভালো করে দেখবে। 40,000, তার কত পার্সেন্ট বললাম? তার বললাম কিন্তু, এই তো 40,000, তার 6% পার অ্যানাম, মানে বছরে। 12 মাসে যদি 6% হয়, তাহলে আমার থেকে কাটবে কিন্তু 2 মাসের টাকা, কারণ আমি 2 মাস আগে পৌঁছে গেছি ব্যাংকে। যেহেতু আমি 2 মাস আগে তুলে নিচ্ছি, তাহলে আমার থেকে 2 মাসের টাকা কাটবে। তাহলে এটা হলো 1 বছরের, 1 বছরের 6%। দেখবে বইয়ে লেখাই রয়েছে পার অ্যানাম, মানে 1 বছরের যদি 6% হয়, তাহলে 2 মাসের কত? তাহলে 2/12 করব, তাহলেই হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, এটাকে 6% করে 2/12 করবে, করলে কত পাবে? তোমরা যদি এখানেই দেখো করো, 6% মানে কত? 6% মানে হলো তোমার 6/100, তাই তো? তাহলে নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে তোমার? 4 6 24, আর দুটো শূন্য, 2400। এবং 2400, তাকে কি করব আমরা, এই যে 2 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে হবে 12 একে 12, 12 দুয়ে 24, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 200 আর 2-এ 400। বোঝা গেল? 400 টাকা কেটে নেবে, 400 টাকা কেটে নেবে। তাহলে বোঝা গেল তো ক্যালকুলেশনটা? 2 মাসের টাকা কেটে নিল, যেহেতু আমি 2 মাস আগে চলে গেছি। তাহলে 40,000 থেকে 400 টাকা কেটে নিল, মানে আমি পাবো কত? আমি তাহলে পাবো কিন্তু 39,600, তাই না? তাহলে কত পাবো আমরা? 400 টাকা কেটে নিচ্ছে মানে 39,000 কত, 600, তাই তো? 39,600 এই টাকাটা আমরা পাবো। তাহলে এই যে বাকি যে 400 টাকা আমার কেটে নিল, তাহলে এটাকে আমরা কি বলে লিখবো? এই যে বাকি যে 400 টাকাটা আমার কেটে নিল, এই 400 টাকাটা তো আমার খরচা হলো, ক্ষতি হলো, তাই না? মানে ক্ষতি হলো। তাহলে ক্ষতি হলে আমরা সেই টাকাটাকে কোথায় লিখবো? সেই টাকাটাকে দেখো, সেই জন্য ডেবিটে লিখবো। ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতিটাকে আমি কি বলে লিখবো? ডিসকাউন্ট অন বিল, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট। কি হলো? ডেবিট। ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট কি হলো? ডেবিট হলো। ঠিক আছে? কত টাকা? 400 টাকা খরচা হলো, সেই জন্য আমি দেখো ডেবিটে লিখলাম। এবং শেষমেশ তো আমি টাকাটা পেলাম তো। তাহলে আমাকে কে সুবিধা দিল? কে সুবিধা দিল? আচ্ছা, সুবিধা দেওয়ার থেকে বড় কথা, আমি শেষমেশ টাকাটা পেয়ে গেলাম। তাহলে ব্যাংকে যখন আমি গেলাম, ব্যাংক কি করলো? ব্যাংক আমাকে 40,000 টাকা দেওয়ার কথা, 39,600 দিল। এবং যে বিলটা ছিল, বিল যেটা আমি পেয়েছিলাম, আমাকে তো বিলটা গিয়ে দেখাতে হয়েছে, তাই না? এই বিলটা যেটা আমি রিসিভ করেছিলাম শিশিরের থেকে, সেই বিলটা আমাকে কি করতে হয়েছে? ব্যাংকে গিয়ে দেখাতে হয়েছে। তারপর ব্যাংকের লোক আমাকে কি করলো? এই টাকাটা দিয়ে দিল। আর বিলটা ব্যাংকের লোক নিয়ে নিল, তাই না? যদি ব্যাংকের লোক না নিয়ে নেয়, তাহলে তো আমি আবার বিলটা নিয়ে কদিন পর গিয়ে বলবো টাকা দাও, তাই না? তাহলে কি ব্যাপারটা হলো, ব্যাংকের লোক কিন্তু বিলটা নিয়ে নিল। তাহলে বিল সম্পত্তি আমার থেকে যদি চলে যায়, তাহলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। ক্রেডিট হয়ে গেল, আমার থেকে চলে গেল। সম্পত্তি চলে গেলে কি হয়? সম্পত্তি চলে গেলে হবে ক্রেডিট, তাই না? তাহলে 40,000 টাকা দামের যে বিলটা, সেটা কিন্তু আমার হাত থেকে চলে গেল। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তোমরা এখানে কি লিখবে? তোমরা কিন্তু এখানে ন্যারেশন লিখবে, বিং দ্য বিল ডিসকাউন্টেড। ঠিক আছে? বিলটাকে তো ভাঙাতে যাওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে তোমরা ন্যারেশন লিখবে। ন্যারেশনটা আমি লিখে দিচ্ছি, বিং বিং দ্য বিল ডিসকাউন্টেড। ঠিক আছে? বিং দ্য বিল ডিসকাউন্টেড। ঠিক আছে? ডিসকাউন্টেড অ্যাট দ্য রেট অফ কত? 6%।
ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের কি ন্যারেশন। বিং দ্য বিল ডিসকাউন্টেড এট দ্য রেট অফ 6%। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা চলে আসবো 23-এর দাগের অঙ্কতে। সেখানে দেখবে কি বলে দিয়েছে, নিয়োগী ব্রাদার্স ড্রিউ এ 3 months বিল অন 1 July 2024 ফর 3,000 টাকা, হুইচ দাস অ্যান্ড কোম্পানি ডিউলি অ্যাকসেপ্টেড অ্যান্ড রিটেন উইথ দেম টিল ম্যাচিউরিটি, বাট at maturity the bill was dishonored by Dash and Company, and the holder of the bill paid 10% as noting charges. এবার বলেছে পাস জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ বোথ পার্টিস। তাহলে প্রথমেই দেখো নিয়োগী বলে একজন লোক আছে, সে হলো ড্রয়ার, মানে আমি নিজেকেই ধরে নেব নিয়োগী, আমার নাম হলো নিয়োগী। তাহলে আমি দেখো প্রথমেই লিখবো ইন দ্য বুকস অফ নিয়োগী। ঠিক আছে, নিয়োগী মানে কি, নিয়োগী মানে কি, যে মালপত্র বিক্রি করছে, মানে যে ড্রয়ার, যে সেলার, তার নাম নিয়োগী। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা তার নামে করব। তাহলে দেখো আমরা এরকম ভাবে অঙ্কটা করব। দেখো এখানে আমি দেখো লিখে রাখছি কি ডেট। ডেট তো খুব ইম্পর্টেন্ট। চলো এবারে এখানে কত টাকার মালপত্র বিক্রি করা হয়েছে, 3,000, কিন্তু এখানে অত কিছু বলেনি। এখানে একদম প্রথমেই যে লাইনটা বলেছে যে নিয়োগী একটা বিল পাচ্ছে। কার থেকে পাচ্ছে? ধারে যাকে বিক্রি করেছে তার থেকে পাচ্ছে। যে যাকে ধারে বিক্রি করেছে তার নাম হলো দাস, মানে ড্রয়ি যে আছে, ড্রয়ির নাম হলো কি দাস। তাহলে এই যে দাস, সে 3,000 টাকা দিতে পারেনি আমাকে, অর্থাৎ আমার নাম কিন্তু নিয়োগী, আমার নাম নিয়োগী, আমাকে দিতে পারেনি, সেই জন্য আমাকে বিল দিচ্ছে। তাহলে কবে বিলটা পাওয়া যাচ্ছে দেখি, ডেটটা বলে দিয়েছে দেখো, ডেটটা খুব ইম্পর্ট্যান্ট, 1 জুলাই 2024। 1 জুলাই, তাই তো, 1 জুলাই মানে 7, 2024 পাওয়া যাচ্ছে, বিল পাচ্ছি, আমি বিল পাচ্ছি, মানে নিয়োগী, আমার নাম নিয়োগী, আমি বিল পাচ্ছি, সম্পত্তি পাচ্ছি। তাহলে কি হবে, বিল রিসিভেবল বিল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার বিল পাচ্ছি? 3,000 টাকা। ভালো কথা। কে সুবিধা দিচ্ছে আমাকে? কে দিচ্ছে এই সুবিধাটা? দাস। তাহলে আমরা এখানে কি লিখবো, টু দাস অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। 3,000 টাকা দিতে পারছে না বলে আমায় বিল দিচ্ছে, খুব ভালো কথা। বিলটা তো আমি পেয়েছি, মানে নিয়োগী পেয়েছে। এবারে বিলটা ব্যাংকে নিয়ে যাবে কবে, বলেই দিয়েছে 3 মাস পর। 3 মাস পর মানে কবে? 3 মাস পর মানে 3 মাস পর যোগ করে দিই 3 কে, তাহলে এখানে হবে কত তোমার, 10, এই তো 1-10-24। আবার তার 3 দিন পর, তাহলে আবার আমি 3 যোগ করব, 3 যোগ করলে কত হবে, 4-10-2024। 4-10-2024 ব্যাংকে যেতে হবে। 4-10-2024 ব্যাংকে গিয়ে টাকা কালেক্ট করব। ঠিক আছে, এবারে আমি 4 তারিখ, মানে 4-10-2024 ব্যাংকে গিয়ে পুরো অবাক হয়ে গেছি। কি শুনছি ব্যাংকে গিয়ে, যে এই যে দাস, যে আমায় বলেছিল 3,000 দেবে, তার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। কি করে বুঝলাম, দেখো বইয়ের এই লাইনটা পড়ো ভালো করে। But at maturity, the bill was dishonored by Dash and Company, and the holder of the bill paid rupees 10% as noting charges. ঠিক আছে, এবং ব্যাংক এই জন্য একটা চার্জ কেটে নিয়েছে। মানে ব্যাপারটা কেমন হলো, আমি আমি মানে এই যে নিয়োগী, এই নিয়োগী ব্যাংকে গেল, মানে আমি ব্যাংকে গেলাম, গিয়ে বললাম যে 3,000 টাকা আমায় দিন, ওই দাসের অ্যাকাউন্ট থেকে তুলে আমায় দিন। ব্যাংকের লোকেরা বলল যে এই লোকটার অ্যাকাউন্টে 3,000 টাকা নেই, এবং সেই অপরাধে আমার থেকে নাকি 10 টাকা কেটে নিল। আমার থেকে কি 10 টাকা কেটে নেওয়া উচিত? কেটে নেওয়া উচিত তো দাসের থেকে, তা না করে নিয়োগীর থেকে কেটে নিল। মানে ব্যাপারটা হলো, যে ব্যাংকে যাবে তার থেকে 10 টাকা কেটে নেবে, এটাকে বলা হয় নোটিং চার্জেস। তাহলে নোটিং চার্জেস কার থেকে কাটবে? যে ব্যাংকে যাবে। এই কথাটা খুব মনে রাখবে, পরের ভিডিওতে আমি যখন এমসিকিউ করাবো তখন কিন্তু কথাটা খুব কাজে লাগবে, যে নোটিং চার্জেস কার থেকে কেটে নেয়? যে ব্যাংকে যায়।
মানে নিয়োগী ব্যাংকে গেছে, নিয়োগী হলো ড্রয়ার, ড্রয়ারের থেকে কেটে নেবে, বোঝা গেল? অন্য কেউ যদি যেত তো তার থেকে কেটে নিত, যে ব্যাংকে যাবে তার থেকে কেটে নেবে। তাহলে যেই মাত্র এই কথাটা আমি শুনলাম, একে তো আমি 3,000 টাকা পেলাম না, তার উপর আমার পকেট থেকে 10 টাকা গেল। সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম দাসকে, বললাম ভাই তোমার জন্য আমি 3,000 টাকা পেলাম না, তুমি বলেছিলে দেবে, দিলে না, এবং 10 টাকাও কেটে নিল। তুমি ভাই আমাকে টোটাল 3,010 টাকা দেবে, 3,010 টাকা কিন্তু আমি নেব। আমি এটা কাকে বললাম? বললাম কিন্তু দাসকে। দাস বললো হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দেবো। দাস বললো একটু প্রবলেমে ছিলাম, দিতে পারিনি, আমি 3,010 টাকা ঠিক দিয়ে দেবো। তো আমি বিলটা যখন পেয়েছিলাম তখন বিল অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম আর দাসকে ক্রেডিট করেছিলাম। কিন্তু ব্যাপারটা হলো কি, আমি তো বিলের টাকা পেলাম না, যেই পেলাম না সঙ্গে সঙ্গে এই এন্ট্রিটাকে আমি উল্টে দেব, তাই না? দেখো যখন আমি বিল পেয়েছিলাম তখন বিল তো আমার কাছে সম্পত্তি, সম্পত্তি গ্রহণ করেছি, কিন্তু যেই আমি সেই সম্পত্তির টাকাটা পেলাম না, তাহলে সম্পত্তিটা কে সম্পত্তি রইলো? রইলো না তো, ক্রেডিট হয়ে যাবে। যখন আমি 3,000 টাকার বিল পেয়েছি তখন তো আমি ভাবছি ভাই সম্পত্তি পেয়েছি, সম্পত্তি, এটা আমার কাছে সম্পত্তি, ডেবিট করে দিয়েছি। যেই মাত্র বিলের টাকা পেলাম না, সেটাকে আমি আর সম্পত্তি ভাববো? ভাববো না, ক্রেডিট করে দেবো বিলকে, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো? টু, এই তারিখটা দেবো, হ্যাঁ, এই তারিখটা দিয়ে আমরা কি লিখবো? টু বিল রিসিভেবল, বিল রিসিভেবল, বিল রিসিভেবল অ্যাকাউন্ট, আমি এটাকে ক্রেডিট করে দেবো। কত টাকা? 3,000 টাকাকে। ঠিক আছে, আমি কিন্তু আচ্ছা আমাকে কে তাহলে আমাকে কি সুবিধা দিল? দাস দেয়নি কিন্তু। যখন বিলটা আমি পেয়েছিলাম দাসের থেকে, মানে আজ থেকে 3 মাস আগে, তখন ভেবেছিলাম দাস আমায় কতই না সুবিধা দিয়েছে, সেই জন্য দাসকে আমি ক্রেডিট করেছিলাম, যে সুবিধা দেয় সে তো ক্রেডিট হয়। কিন্তু আজকে এই 4/10/2024 গিয়ে আমি বুঝলাম দাস কোনো রকম সুবিধা আমায় দেয়নি। তাহলে যখন সুবিধা দিয়েছিল তখন কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম, ভেবেছিলাম আমাকে সুবিধা দিয়েছে, কিন্তু ও তো আমায় সুবিধা দিল না, আমায় ঠকালো। তাহলে ক্রেডিটটাকে আমি কি করব? উল্টে দেব, কারণ ও কোনো সুবিধা আমায় দেয়নি, বরং সুবিধা নিয়েছে, ধারে মাল নিয়ে বসে আছে, এখনো টাকা দেয় না। তাহলে দাসকে আমি কি করব? দাস অ্যাকাউন্ট, দাস অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট কি করব? আমি ডেবিট করব। কত? ওর থেকে 3,000 নেব না, আমি 3,010 টাকা নেব, 3,010 টাকা। ঠিক আছে, তাহলে এখানে এই দিকে 3,010 আর এদিকে তো 3,000 হচ্ছে, তাহলে এখানে আবার 10 টাকাটা লিখতে হবে, যেটা আমি পাবো, নেব, নোটিং চার্জেসটা, এই যে 10 টাকাটা। তাহলে এই 10 টাকাটার বরাবরে আমায় লিখতে হবে টু নোটিং চার্জেস, টু নোটিং চার্জেস, টু নোটিং চার্জেস কত? 10 টাকা। তাহলে এই আমাদের হয়ে গেল নিয়োগীরটা, মানে ড্রয়ার। এবারে দেখব যে এই টাকাগুলো দিচ্ছে না, যার অ্যাকাউন্টে টাকা নেই, সেই দাস অ্যান্ড কোম্পানি, সে কি জার্নাল করছে? সে কি জার্নাল করছে চলো দেখি, দেখি। তাহলে ইন দা বুকস অফ, এবারে আমি লিখবো কি লিখবো? দাস অ্যান্ড কোম্পানি, মানে ড্রয়ি, ড্রয়ি দাস, যে ড্রয়ি, সে কি রকম জার্নাল করছে। তার মানে এবারে আমি নিজেকে ড্রয়ি ভাববো, মানে দাস ভাববো। এতক্ষণ আমি ছিলাম নিয়োগী, এখন আমি হয়ে গেছি দাস। এবারে আমি কি করছি খুব ভালো করে দেখবে, আমি একজনকে বিল দিয়েছি। কাকে দিয়েছি? নিয়োগীকে, নিয়োগীকে বিল দিয়েছি, তাই তো? তাহলে আমার থেকে বিল চলে গেছে, সম্পত্তি চলে গেল, সম্পত্তি কমে গেলে ক্রেডিট। ঠিক আছে, তাহলে সম্পত্তি কমে গেলে কি হয়? ক্রেডিট হয়, তাই না? তাহলে বিল চলে গেল, চলে গেলে ক্রেডিট হবে। তাহলে বিল আমি যখন দিয়ে দিলাম, তাহলে এখানে আমি কি লিখবো? টু বিল পেবেল, টু বিল পেবেল অ্যাকাউন্ট। বোঝা গেল? 3,000 টাকার বিল দিয়ে দিলাম। কে সুবিধা গ্রহণ করলো? কাকে দিলাম বিলটা? বিলটা আমি দিলাম নিয়োগীকে, নিয়োগী সুবিধা গ্রহণ করলো। তাহলে আমরা এখানে কি লিখবো? নিয়োগী অ্যাকাউন্ট ডেবিট, নিয়োগী অ্যাকাউন্ট ডেবিট, সুবিধা গ্রহণ করলো, 3,000 টাকার বিল গ্রহণ করলো,
আর আমার থেকে, মানে আমি মানে কি, দাস, আমার থেকে কি করলো, আমার থেকে খুব ভালো করে দেখবে সুবিধা গ্রহণ করলো এবং আমার থেকে বিল চলে গেল। আচ্ছা, এবারে 4/10/2024, 4/10/2024 মানে 3 মাস পরে নিয়োগী ব্যাংকে গেছে এবং ব্যাংক থেকে খবর পেয়েছে যে আমার অ্যাকাউন্টে টাকা নেই। আমার অ্যাকাউন্টে টাকা নেই মানে দাসের অ্যাকাউন্টে টাকা নেই। সঙ্গে সঙ্গে আমায় ফোন করেছে, করে বলছে, ভাই তুমি যে বলেছিলে টাকা দেবে, টাকা দিলে না। তখন আমি কি বললাম, আমার নাম তো দাস, আমি বললাম ভাই আমার একটু প্রবলেম আছে, আমি কয়েকদিন পরে দেবো, প্লিজ কিছু মনে করো না। ঠিক আছে, এটা আমি বললাম। তাহলে যেই আমি বললাম আমার অ্যাকাউন্ট থেকেও টাকা পেলো না, সঙ্গে সঙ্গে আমি এবারে কি করব, উল্টে দেব। তাহলে যে আমি ভেবেছিলাম যে নিয়োগী সুবিধা পাচ্ছে, তাই জন্য নিয়োগীকে ডেবিট করেছিলাম। কিন্তু নিয়োগীকে তো আমি অ্যাকচুয়ালি সুবিধা দিতে পারলাম না। নিয়োগীকে আমি সুবিধা দেব এই ভেবে বিল দিয়েছিলাম এবং জার্নাল এন্ট্রিটা কি করেছিলাম, নিয়োগীকে ডেবিট করেছিলাম, কারণ নিয়োগী সুবিধা পাচ্ছে। কিন্তু আদতে কি নিয়োগী কোনো সুবিধা পেলো না। তাহলে নিয়োগীকে এবারে ক্রেডিট করে দেবো, যেহেতু পেলো না। আমি ভেবেছি হয়তো পাবে, সেই জন্য দিয়েছি, কিন্তু পাইনি। তাহলে ওটাকে আবার ক্রেডিট করে দিতে হবে আমায়, তাই না? বোঝা গেল? তাহলে এখানে দেখো খুব ভালো করে, নিয়োগীকে আমি কি করব, নিয়োগীকে আমি ক্রেডিট করব। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো টু নিয়োগী অ্যাকাউন্ট। ঠিক আছে। আচ্ছা, এবারে নিয়োগীকে আমায় কত টাকা দিতে হবে? 3,000 টাকা দিলে কিন্তু চলবে না, ওকে কিন্তু আমায় 3,010 টাকা দিতে হবে। কারণ আমার ভুলের কারণেই কিন্তু নিয়োগীর থেকে 10 টাকা কেটে নিয়েছে, তাই না? 3,010 টাকা নিয়োগীকে দিতে হবে। আচ্ছা, আমি নিয়োগীকে বিল দিয়ে দিয়েছিলাম, আমার কাছ থেকে একটা সম্পত্তি চলে গিয়েছিল, তাই না? তাই জন্য সম্পত্তি কমে গেলে আমি ক্রেডিটে লিখেছিলাম। কিন্তু বিলের, সত্যি কি আমি বিলটা দিলাম? বিল তো দিলাম, মানে বিলের টাকাটা কি ওর কাছে পৌঁছালো না। তাহলে বিল পেবেলকে আমি কি করেছিলাম, ক্রেডিট করেছিলাম। তাহলে এটা আর ক্রেডিট হবে না, এটা আবার উল্টে ডেবিট হয়ে যাবে। কারণ সম্পত্তিটা তো অ্যাকচুয়ালি আমার থেকে গেল না। এই যে সম্পত্তিটা, বিলটা, এটা আমি ওকে দিয়েছিলাম, কিন্তু সত্যি কি ওর এই বিলের কারণে কি ওর মানে ওই যে নিয়োগী, ওর ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা গেল না তো। তাহলে এটা, এই সম্পত্তিটা তো তার মানে হিসাব মতো আমার কাছেই রয়ে গেল, আমারই থাকলো। তাহলে বিলটা কিন্তু আমি ক্রেডিট করেছিলাম, ওটাকে তাহলে আবার কি করে দেবো, আমি ডেবিট করে দেবো। বিল পেবেল অ্যাকাউন্ট কি করব, ডেবিট। কত টাকার বিল ছিল? 3,000 টাকার বিল। আচ্ছা, এবারে নোটিং চার্জেসটা কে দেবে? অ্যাকচুয়াল কে পে করবে? দাস, মানে আমি, মানে ড্রই পে করবে, কারণ ওর ভুলের কারণেই কিন্তু 10 টাকা কেটে নিয়েছে। তাহলে 10 টাকা কিন্তু নিয়োগীকে দিয়ে দিতে হবে। তাহলে এটা আমার মানে দাসের একটা তো খরচা, এক্সট্রা খরচ, সমস্ত খরচ ডেবিট হয়। তাহলে নোটিং চার্জেস নোটিং চার্জেস অ্যাকাউন্ট কি হবে, ডেবিট। কত টাকা? 10 টাকা। এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলো আরেকটা অঙ্ক করি। তো দেখো, এবারে আমরা করব লাস্ট অঙ্ক, 26-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে অন 1/3/2024 বিনিতা gave her acceptance to move at 3 months for rupees 6,000। তার মানেই হলো যে বিনিতা দিয়েছে হার অ্যাকসেপ্টেন্স, মানে বিনিতা রাজি হয়েছে, অ্যাকসেপ্টেন্স দিয়েছে টু মানে মৌকে একটা বিল দিতে রাজি হয়েছে। তার মানে তার মানে নিশ্চয়ই ধারে মালপত্র বিক্রি করেছিল। সেলার মানে ড্রয়ার। ঠিক আছে, 6,000 টাকার বিল। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখবে, এখানে বলে দিয়েছে আবার কি করেছে, এন্ডোর্সড দ্য বিল টু তানামা অ্যাট অ্যাট ম্যাচিউরিটি বিনিতা ডিসঅনার্ড দ্য বিল। ঠিক আছে, তো শো দ্য জার্নাল এন্ট্রিজ অ্যান্ড বিনিতা। তাহলে প্রথমে আমরা লিখবো ইন দ্য বুকস অফ মানে হলো যে ড্রয়ার, যে সেলার, যে ধারে মালপত্র বিক্রি বাট্টা করেছে। চলো, ডেট, আগে আমরা ডেট দেবো। ডেটটা কবে দেখো, ডেটটা দেখো বলে দিয়েছে 1/3/2024। খুব ভালো কথা, 1/3/2024, 1/3/2024।
আচ্ছা, এই 1/3/2024 কি হচ্ছে, আহ, মৌ একটা বিল পাচ্ছে। কার থেকে? যার থেকে পাচ্ছে তার নাম হলো কিন্তু আহ, বিনিতা। বিনিতা বলে একজনের থেকে বিল পাচ্ছে। খুব ভালো কথা। বিল যখন পাচ্ছে তাহলে আমরা এখানে জার্নালটা কি করব? বিল রিসিভেবল। মৌ পাচ্ছে, আমার নাম মৌ এখন, আমি মৌ, আমি ড্রয়ার। ঠিক আছে, বিল রিসিভেবল, বিল রিসিভেবল অ্যাকাউন্ট কি হবে? হবে কিন্তু ডেবিট। কত টাকার বিল পাওয়া যাচ্ছে খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে 6,000 টাকার বিল। তাহলে 6,000 টাকার বিল কি করলাম? ডেবিট করলাম। ভালো কথা, ডেবিট হলো। এবারে কার থেকে সুবিধা গ্রহণ করলাম? বিনিতা। বিনিতা বলে একজন রয়েছে, তার থেকে কিন্তু 6,000 টাকার বিল আমি পেলাম। পেয়ে এই বিলটাকে আমি কি করলাম? এই বিলটাকে আমি, মানে আমার নাম মৌ, আমি আবার অন্য কাউকে দিয়ে দিলাম, মানে কেউ হয়তো আমার থেকে পেতো, তাকে দিয়ে দিলাম। যাকে দিলাম তার নাম হলো কিন্তু তানামা। ঠিক আছে, তানামাকে দিয়ে দিলাম। খুব ভালো কথা। বলে দিয়েছে না, মৌ এন্ডোর্স দ্য বিল টু তানামা। তাহলে তানামাকে যখন দিয়ে দিলাম, তাহলে এবার তানামা সুবিধা গ্রহণ করছে, তাই না? তানামা সুবিধা গ্রহণ করছে। তানামা অ্যাকাউন্ট ডেবিট, সে সুবিধা গ্রহণ করলো। আর আমার থেকে কি হলো? সম্পত্তি চলে গেল, বিলটা চলে গেল, বিলটা তো আমি তানামাকে দিয়ে দিলাম। তাহলে টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট, বোঝা গেল? বিল রিসিভেবল অ্যাকাউন্ট। তাহলে আমার কাছে যে বিলটা ছিল 6,000 টাকার বিল, সেটা আমি তানামা বলে একজনকে দিয়ে দিলাম, যে আমার থেকে টাকা পেত, মানে মৌয়ের থেকে টাকা পেত। মৌয়ের থেকে টাকা পেত আবার আরেকজন, তার নাম তানামা, তাকে দিয়ে দিল বিলটা মৌ। এবারে তানামা ব্যাংকে যাবে কতদিন পর? বলেই দিয়েছে বিলটা ম্যাচিওর হবে 3 মাস। তাহলে 3 মাস মানে আমরা দেখি কত হবে। 3 মাস মানে 3 যোগ করে দিই, তাহলে এখানে হবে কত? 24, 3 আর 3 6, আর এক, আবার একের সঙ্গে আমরা 3 যোগ করব, হবে 4/6/2024। এই যে 4/6/2024 হলো ম্যাচিউরিটির ডেট। এই ম্যাচিউরিটির দিন কে ব্যাংকে যাবে? কে যাবে ব্যাংকে? তানামা যাবে, কারণ বিলটা এখন তানামার কাছে, তানামা যাবে। তানামা ব্যাংকে গিয়ে শুনলো যে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তানামা, সে ব্যাংকে গিয়ে শুনলো যে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। বোঝা গেল? তাহলে বিনিতার থেকে, এবারে এবারে তোমরা বলো নোটিং চার্জেস কার থেকে কেটে নেবে? যে হাতে বিল নিয়ে গেছে, মানে যে এন্ডোর্সি, অর্থাৎ তানামার থেকে নোটিং চার্জেস কেটে নেবে। কিন্তু বইয়ে কোনো নোটিং চার্জেসের কথা উল্লেখ যেহেতু করেনি, তো আমরা আর এখানে বিশেষ এটা নিয়ে মাথা ঘামাবো না। তাহলে এখানে মোট কথা হলো তানামা টাকাটা পেলো না, 6,000 টাকাটা। তানামা কাকে ফোন করবে? তানামা যার থেকে বিলটা পেয়েছে, তানামা কার থেকে বিল পেয়েছে? মৌয়ের থেকে। তানামা বিনিতাকে চেনে না, কে বিনিতা ওকে চেনে না। তানামা কার থেকে বিল পেয়েছে? মৌয়ের থেকে। মৌকে ফোন করবে, মৌকে ফোন করে বলবে যে তুই কি বিল দিয়েছিস আমাকে? কার বিল দিয়েছিস? যার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, কে রে? কার বিল দিয়েছিস? যেই মৌকে বলবে, তখন মৌ বলবে যে হ্যাঁ, কি হলো আমি তো জানি না, আমি তো বিনিতা বলে একজনের বিল দিয়েছিলাম, কিন্তু তার অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই। তখন মৌয়েরও একটু মনটা খারাপ হয়ে যাবে। তখন মৌ কি দেখলো, যে যে বিনিতা সুবিধা দিয়েছিল, এটা যখন বিলটা পেয়েছিল বিনিতার থেকে, তখন মৌ কি ভেবেছিল? যখন মৌ বিনিতার থেকে বিল পেয়েছিল, তখন কি ভেবেছিল? মৌ সুবিধা, এই বিনিতা সুবিধা দিয়েছে, সেই জন্য বিনিতাকে কি করেছিল? ক্রেডিট করেছিল। কিন্তু এখন কি দেখছে? যে না, বিনিতা কোনো সুবিধা দেয়নি। তাহলে সুবিধা দিয়েছিল যখন, এরম ভেবেছিল, তখন বিনিতাকে ক্রেডিট করেছিল। কিন্তু এখন কি দেখা গেল? বিনিতা কোনো সুবিধা দেয়নি, উল্টে সুবিধা নিয়েছে, তাই না? সুবিধা তো নিয়েছে, কারণ ওকে তো, ওর কাছে তো 6,000 টাকার মাল পড়ে রয়েছে, ধারে দেওয়া, ধারে 6,000 টাকার মাল নিয়ে বসে রয়েছে। তাহলে বিনিতা অ্যাকচুয়ালি কোনো সুবিধা দেয়নি, আমি ভেবেছিলাম দিয়েছে, মানে মৌ ভেবেছিল, কিন্তু কিছুই সুবিধা দেয়নি। সুবিধা দিয়েছিল যখন এই ভুলটা ভেবেছিল, তখন বিনিতাকে ক্রেডিট করেছিল। এখন ভুলটা শুধরোবে, তাহলে বিনিতাকে কি করবে? ডেবিট করবে।
বিনিতাকে কি করবে, বিনিতা অ্যাকাউন্টকে এবার করবে ডেবিট টু তানামা। তানামাকে যে বিলটা দিয়েছিল, আমি ভেবেছিলাম মানে মৌ ভেবেছিল যে তানামাকে আমি একটা সুবিধা দিলাম, কিন্তু তানামা কোনো সুবিধাই পেল না। তাহলে তানামাকে সুবিধা দিয়েছিলাম এই ভেবে আমি, মানে তানামা সুবিধা গ্রহণ করেছিল, তানামা সুবিধা পেয়েছিল, সেই জন্য তানামাকে ডেবিট করেছিলাম, কিন্তু তানামা কি অ্যাকচুয়াল কোনো সুবিধা পেলো না। তাহলে তানামাকে কি করে দেবো, আবার ক্রেডিট করে দেবো। আমি ভাবলাম 6,000 টাকার বিল দিলাম, তানামা সুবিধা গ্রহণ করলো, এই ভেবে তো আমি ডেবিটটা করেছিলাম, কিন্তু দেখলাম না, সুবিধা গ্রহণ করলো না, পেলো না সুবিধা। তাহলে তানামাকে আমি এবার কি করে দেবো কিন্তু ক্রেডিট। বোঝা গেল? 6,000 টাকা। তাহলে এই হয়ে গেল কিন্তু ড্রয়ারের অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ মৌ। এবারে যে ড্রয়ি মানে বিনিতা, তার অ্যাকাউন্ট করব। তো দেখো এবারে আমরা করব বিনিতা ইন দ্য বুকস অফ বিনিতা, মানে যে ড্রয়ি। তো আমি এবারে নিজেকে বিনিতা ভাববো, আমি এবারে নিজেকে ভাববো বিনিতা। ঠিক আছে, তাহলে আমি হলাম ড্রয়ি। তো আমি বিনিতা, আমি কাউকে বিল দিচ্ছি, আমি কাকে বিল দিচ্ছি, মৌকে। ভালো কথা, মৌকে যদি আমি বিল দিই, তাহলে আমি তার জার্নাল এন্ট্রি কি করব, কে সুবিধা গ্রহণ করলো, মৌ সুবিধা গ্রহণ করলো। তাহলে আমি দেখো এখানে কি লিখবো, মৌ অ্যাকাউন্ট ডেবিট। মৌ তো বিল পেলো আমার থেকে, তাই না, মৌ অ্যাকাউন্ট ডেবিট কত, 6,000। আমার সম্পত্তি, বিল এক সম্পত্তি, আমি দিয়ে দিলাম মানে বিনিতা দিয়ে দিল। তাহলে বিনিতা দিয়ে দিল, কাকে দিল, বিনিতা মানে আমি বিল দিয়ে দিলাম, বিল সম্পত্তি, সম্পত্তি কমে গেলে ক্রেডিট, তাই না। তাহলে বিল পেবেল অ্যাকাউন্ট, ঠিক আছে, কত, 6,000। বোঝা গেল? আর 6,000 টাকার বিল আমি দিয়ে দিলাম মৌকে। এবার মৌ কাকে দেবে না দেবে সেটা আমার জেনে লাভ নেই, সে জেনে আর আমি কি করব, তাই না। আমার কাছে ফোন এলো কবে, 4/6/2024, মানে ম্যাচিউরিটির দিনে। ম্যাচিউরিটির দিনে আমার কাছে ফোন এলো। ফোনটা কে করেছে, আমার নাম বিনিতা, আমি মৌকে বিল দিয়েছি। মৌ কাকে দিয়েছে আমি জানি না, তাকে চিনি না, আমার কিছু সে নিয়ে কাজ নেই। আমি যাকে বিল দিয়েছি মানে মৌকে, সেই মৌ আমায় ফোন করে বলছে যে আমার নাকি অ্যাকাউন্টে টাকা নেই, আমার নাকি অ্যাকাউন্টে টাকা নেই। তাহলে আমার অ্যাকাউন্টে টাকা যদি না থাকে, তাহলে আমি, বিলটা তার মানে ডিসঅনার্ড হয়ে গেছে। তাহলে আমি কি জার্নাল এন্ট্রি করব, বলো, আমি কি জার্নাল এন্ট্রি করব তাহলে। আমি ভাবলাম মৌকে আমি সুবিধা দিয়েছি, কিন্তু মৌকে আমি তার মানে সুবিধা দিতে পারলাম না। তাহলে মৌকে আমি সুবিধা দিয়েছি, এই জন্য আমি ডেবিট করেছিলাম, কিন্তু মৌ যখন বলল যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তার মানে মৌ তো কোনো সুবিধা পেলো না, তাই না। তাহলে টু মৌ, মৌ সুবিধা পেলো না। তাহলে সুবিধা পেয়েছিল এই ভেবে ডেবিট করেছিলাম, তাহলে যেহেতু পেলো না, তাহলে আমি এবার ক্রেডিট করে দেবো টু মৌ অ্যাকাউন্ট, কত, 6,000। আচ্ছা, বিল সম্পত্তি দিয়ে দিয়েছিলাম, কমে গেছিল, বিল সম্পত্তি কমে গেছিল বলে ক্রেডিটে লিখেছিলাম, কিন্তু সত্যি তো বিলের টাকা মৌ পেলো না, তাই না। তাহলে বিলটা কি সত্যি তার মানে আমার থেকে চলে গেল, গেল না তো। তাহলে বিলটা তার মানে কি আমার কাছেই রয়ে গেল, মানে বিনীতার কাছেই তো রয়ে গেল, বিলের টাকা তো গেল না। তাহলে বিল পেবেলটাকে আমি কি করব, বিল পেবেলটাকে আমি করে দেব ডেবিট। তার মানে ব্যাপারটা তোমরা বুঝবে ভালো করে, আমি যখন বিল দিচ্ছি তখন যে এন্ট্রিটা করছি, বিল ডিসঅনার্ড হয়ে গেলে ঠিক উল্টো এন্ট্রি আমরা করছি, ঠিক উল্টো এন্ট্রি আমরা কিন্তু করছি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।